বাংলা সিনেমার খুবই জনপ্রিয় একটি গান, অনেক স্বাদের ময়না আমার বাঁধন ছিঁড়ে যায়। এরকম অবস্থা হয়েছে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের। অনেক স্বাদের, অনেক শখের পুলিশের পোশাক পরিবর্তন শেষ পর্যন্ত আর থাকছে না। সিদ্ধান্ত হয়ে গেছে পুলিশ ফিরছে তার আগের পোশাকে। অর্থাৎ প্রফেসর ইউনূস রাষ্ট্রের শত শত কোটি টাকা নষ্ট করেছে এই খাতে। পুলিশের পোশাকের ব্যাপারে যে কাণ্ড কারখানা প্রফেসর ইউনূস শুধুমাত্র জিদের বশে করেছে, তার জন্যও তাদের সরকারকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত বলে অনেকে একটু বেশি করে হলেও বলতে চান। আমরা সেটা বলতে চাই না। আমরা বলতে চাই যে এই আহাম্মকি সিদ্ধান্তগুলো, রাষ্ট্রের টাকা নষ্ট করার এই সিদ্ধান্তগুলো থেকে যদি বেরিয়ে আসতে পারতেন প্রফেসর ইউনূস, তাহলে তিনি অনেকের কাছে সমাদৃত হতে পারতেন, অনেকের কাছে সম্মানিত হতে পারতেন। এখন তিনি হয়ে গেছেন নির্দিষ্ট একটা পক্ষের লোক। নির্দিষ্ট একটা পক্ষের লোক তার হওয়ার কথা ছিল না। তার হওয়ার কথা ছিল সার্বজনীন মানুষ, কিন্তু সেটা তিনি হতে ব্যর্থ হয়েছেন নিজের কর্মকাণ্ড দিয়ে। পুলিশের ব্যাপারে যা যা করেছেন একটাও গ্রহণযোগ্য নয়। পুলিশ হত্যাকাণ্ডের বিচার করতে চাননি, পুলিশকে নানাভাবে নির্যাতন করেছেন, পুলিশের ওপরে কি বলবো যে টর্চার করেছেন, পুলিশকে ট্রমাটাইজ করেছেন, পুলিশের আত্মবিশ্বাস আরো বেশি নষ্ট করেছেন। শেষে পুলিশের পোশাক পরিবর্তন করে কোনো ধরনের কোনো গবেষণা, পুলিশের মতামত না নেওয়া, সেই পোশাকটা ওই বিভিন্ন কি বলবো সিকিউরিটি কোম্পানির পোশাক হয়ে যাচ্ছে কিনা, এই কোনো ব্যাপারেই তিনি ভাবেননি। অতঃপর সিদ্ধান্ত হয়েছে পুলিশের পোশাক, প্রফেসর ইউনূসের স্বপ্নের পোশাক এবং সিকিউরিটি গার্ডের পোশাক, সেটা থাকছে না, আগের পোশাকেই ফিরছে পুলিশ। এমন তথ্য নিশ্চিত করেছে গণমাধ্যম। চলুন একটু জেনে দেখি কি বলছে গণমাধ্যম। সেখানে প্রফেসর ইউনূসের স্বপ্ন কিভাবে শেষ হয়ে যাচ্ছে। দর্শক, বলছিলাম গণমাধ্যম বলছে পুলিশের পোশাক আগেরটাই ফিরছে। এই খবর, এটা একটা বড় খবর। মানে অনেকের কাছে খবরটা ছোট মনে হতে পারে, কিন্তু এটা একটা সিম্বলিক খবর। এই খবরের আড়ালে আরো অনেক খবর রয়েছে। এই খবরের আড়ালে সব থেকে বড় খবর যেটা রয়েছে সেটা হচ্ছে 24-এর আন্দোলনে পুলিশ হত্যার বিচার হতে চলেছে এবং পুলিশ হত্যার বিচারে ফেঁসে যেতে পারেন উপদেষ্টাদের কেউ কেউ। এরকম তথ্যও বিভিন্ন জনে বলছে। অনেকে বলছেন যে 42 জন সমন্বয়ক এবং অন্তত 3 জন উপদেষ্টা পুলিশ হত্যার ব্যাপারে ফেঁসে যেতে পারেন। এই কারণেই চতুর্দিকে আতঙ্ক বিরাজ করছে। এই কারণেই আমরা দেখছি যে যাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে তারা তাদের ইফতার পার্টিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান অতিথি করে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটু ম্যানেজ করার চেষ্টা করছেন যে এই তদন্তটা যেন না হয়, যেন যারা পুলিশ মেরেছে তাদের যেন বিচার না হয়। কিন্তু পুলিশ যে সদস্যরা যারা মারা গেছে তাদের প্রত্যেকের পরিবার আছে, শিশু আছে, সন্তান আছে, স্ত্রী আছে, বাবা মা সবাই আছে। তাদের যে অবস্থা, তাদের যে কষ্ট, ঠিক একই কষ্ট ওই আবু সাইদ কিংবা মুগ্ধ যারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, একই কষ্ট তারাও পরিবারের সদস্যদের দুঃখের সাগরে ভাসিয়েছে। পুলিশ সদস্যরাও তাই। সুতরাং বিচার যদি হতে হয় তাহলে সব কর্মকাণ্ডের, সব খারাপ কর্মকাণ্ডেরই বিচার হওয়া উচিত। সেই নীতিতেই সরকার যখন হাঁটছে, তখন আমরা দেখলাম এরকম একটা বড় সিদ্ধান্তের খোঁজ দিচ্ছে গণমাধ্যম। চ্যানেল আইয়ের শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। সেখানে বলছে যে 100 কোটি টাকা খুইয়ে পুলিশ ফিরছে আগের পোশাকে। চ্যানেল আই এবং রূপালী বাংলাদেশ, এই দুইটা গণমাধ্যম তারা এই খবরটা নিশ্চিত করছে। রূপালী বাংলাদেশ না, দেশ রূপান্তর এবং চ্যানেল আই, এই দুইটা গণমাধ্যম এই খবরটা নিশ্চিত করেছে। তারা বলছে পুলিশের বিতর্কিত ভূমিকার কারণে 2024-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় অন্তর্বর্তী সরকার নানা পদক্ষেপের মধ্যে এই বাহিনীর পোশাক পরিবর্তনও করেছিল, কিন্তু আবারও আগের পোশাকে ফিরছে পুলিশ। আগের পোশাকে পুলিশ জনগণের কাছে বিতর্কিত এই ধারণা থেকে মূলত সরকার এই সিদ্ধান্ত নিলেও বিরোধিতা ছিল প্রবল। পোশাকের রং এবং মান পছন্দ করা নিয়ে তীব্র মতবিরোধ ছিল। 2 জন সাবেক উপদেষ্টা এবং 1 জন সাবেক পুলিশ কর্মকর্তা, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং পুলিশের ভেতরের 1 ডজন কর্মকর্তার প্রায় একক সিদ্ধান্তেই পোশাক পরিবর্তনে বাধ্য হয় পুলিশ। তার মানে এখানে স্পষ্ট বলা হচ্ছে যে 2 জন সাবেক উপদেষ্টা
একজন সাবেক পুলিশ কর্মকর্তা যিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বোঝাই যাচ্ছে সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কে ছিলেন, মূলত তার কর্তৃত্বে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে মূলত পর্যন্ত ওভারটেক করেছেন, তার মানে কর্তৃত্ববাদী সিদ্ধান্ত এবং কয়েকজন ছাত্র উপদেষ্টার এই সিদ্ধান্ত যে পুলিশকে পরিবর্তন করে ফেলতে হবে, ওই পোশাকই রাখবো না, পারলে তো পুলিশের নামই চেঞ্জ করে ফেলে। পুলিশের নাম চেঞ্জ করার আলোচনাও হয়েছে, পুলিশের নাম, র্যাবের নাম, র্যাবকে বিলুপ্ত করার ঘোষণাও দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু ব্যাপারটা যে বুমেরাং হবে সেটা হয়তো তারা বোঝেননি। এক পর্যায়ে পুলিশের বিভিন্ন ইউনিটে এই পোশাক ব্যবহার করতে বাধ্য করা হয়। নতুন এই পোশাকের পেছনে অন্তত শত শত কোটি টাকা খরচ হয়েছে। পুলিশের একটি তথ্য, এই তথ্য নিশ্চিত করেছে পুলিশের একটি সূত্রটি জানায় 1 ডজন প্রভাবশালী কর্মকর্তা সিন্ডিকেট করে দীর্ঘদিন ধরেই পুলিশের নানা কেনাকাটার সঙ্গে জড়িত। তারাই মূলত পছন্দের ঠিকাদারদেরকে দিয়ে পোশাক তৈরি করেছে, কাপড় কেনা সহ পোশাক তৈরি একটা নির্দিষ্ট পছন্দের ঠিকাদারকে দিয়ে করানো হয়েছে, যেন সেখান থেকে একটা বড় অঙ্কের টাকা পাওয়া যায়। আগের সরকার পরিবর্তন হলেও শেষ হয়ে যায়নি সিন্ডিকেটের তৎপরতা। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পুলিশে আবারও দাবি উঠেছে আগের পোশাক ফিরে পেতে। এমনকি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই বিবৃতি দিয়ে আগের পোশাকেই পুলিশের ঐতিহ্য ছিল এই দাবি জানানো হয়েছে। পাশাপাশি পুলিশ সদর দপ্তরও আলাদাভাবে বিশেষ বৈঠক করেছে এবং সেই সূত্রগুলো বলছে যে পুলিশের পোশাক পরিবর্তন হচ্ছে এবং পুলিশের পোশাক শেষ পর্যন্ত প্রফেসর ইউনূসের যে পরিবর্তন করার সিদ্ধান্ত, সেই পরিবর্তন করার সিদ্ধান্ত বাতিল হচ্ছে। পুলিশ ফিরছে আগের আকাশী নীল এবং সবুজ, হালকা সবুজ, যেটা মানে মেট্রোপলিটন পুলিশ এবং তৃণমূল পুলিশ যে জেলা পুলিশ যে দুইটা পোশাক ব্যবহার করতেন, সেই পোশাকেই পুলিশ যাচ্ছে। এবং উল্লেখ্য যে এই পোশাক, যে আগের পোশাক, সেই পোশাকটা কিন্তু বিএনপি সরকারের 2001 থেকে 2006 শাসন আমল যেটা ছিল, সেই সময়ে 2004 সালে সিদ্ধান্ত নিয়ে এই পোশাকটা পরিবর্তন করা। তখন পুলিশের ছিল খাকি পোশাক থেকে এই দুই ধরনের মেট্রোপলিটন এবং জেলা পুলিশের জন্য আলাদা পোশাক করা হয়। সুতরাং বিএনপি রাজনৈতিকভাবেও চাইবে তাদের নেওয়া সিদ্ধান্ত প্রফেসর ইউনূস যেভাবে একক সিদ্ধান্ত অনুসারে উল্টে দেওয়ার চেষ্টা করেছেন, সেই উল্টে দেওয়াটা থাকবে না। শুধু তাই নয়, আমরা দেখেছি যে বিএনপি সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে শেখ হাসিনা সরকারের আমলে বিডিআর যে বিজিবিতে পরিণত হলো, মূলত ওই পিলখানা হত্যাকাণ্ডের পরে সেই নামটাও পরিবর্তন হচ্ছে। বিডিআর নামে ফিরছে বাহিনী এবং বিডিআর এই বাহিনীর সঙ্গে মুক্তিযুদ্ধের যেহেতু একটা সম্পর্ক রয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও চাইছেন মুক্তিযুদ্ধের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান বিডিআর তার স্বনামেই ফিরুক। তার মানে দুইটা বড় সিদ্ধান্ত হচ্ছে এবং প্রফেসর ইউনূসের করা যে র্যাব বিলুপ্ত করার যে কমিশনের রিপোর্ট, সেটাও বাস্তবায়িত হচ্ছে না বলেই বিভিন্ন সূত্র বলছে। তার মানে এই ইঙ্গিতগুলো এটা বলে দেয় যে প্রফেসর ইউনূসের নেওয়া বিভিন্ন আইনি সিদ্ধান্ত প্রায় বেশিরভাগ, একেবারে যেগুলো হয়ে গেছে পরিবর্তন করা সম্ভব নয় সেগুলো ছাড়া প্রায় সবগুলোই সংসদে গিয়ে মুখ থুবড়ে পড়বে এবং প্রফেসর ইউনূসের 133টা অধ্যাদেশের 2-4টা অধ্যাদেশ বাদে সবগুলোই হয়ে যাবে বাতিল। খেলা কিন্তু আস্তে আস্তে জমে উঠতেছে। জামাতের আমির বলছেন যে স্পর্শকাতর বিষয় প্রকাশ করে দিয়ে শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি। সেখান থেকে এক ধাপ আগ বাড়িয়ে নাহিদ বলছেন রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি। দেখেন, দুইটা পক্ষ হয়ে গেল। এক পক্ষ বলতেছে রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করছে, কেন গোপন কথা ফাঁস করে দিল ইউনূসের বিষয়ে, আর সেই জন্য খেপলো। দেখেন কারা, জায়গা মতন খেপছে কিন্তু জামাত আর এনসিপি। কারণ গত 18 মাসে আসলে কার্যত এই দুইটা দলই ছিল সুবিধাভোগী। এই কারণে তাদের মনের ইচ্ছা ছিল যে ইউনূস সাহেব যতদিন থাকবে তারাও ক্ষমতায় থাকবে, প্রশাসন তাদের ক্যাপ্চারে থাকবে, যেমন স্বাস্থ্য, শিক্ষা, অনেকগুলো প্রশাসন, মানে সিভিল প্রশাসন মোটামুটি তারা কিন্তু বেশ করায়ত্ত করে ফেলছিল। আর নাহিদ ইসলামরা তারাও সুবিধাগুলি
নিচ্ছিল, ইচ্ছা মতন বদলি, পোস্টিং সহ অন্যান্য যা যা করার সবই করছিল। যখন তখন ওই যে বলছে না সার্জিস আলম, যে যখন তখন সচিবালয়ে ঢোকা যেত, উপদেষ্টাদের কাছে যাওয়া যেত, প্রধান উপদেষ্টার কাছেও যাওয়া যেত। এখন আর যাওয়া যাবে না, 2-3 মাসের মধ্যেই ডক্টর ইউনূসের অভাব অনুভব করা যাবে। তো এইরকম অবস্থায় এখন তারা ছিটকে পড়ছে এবং বেকায়দায় পড়ছে যে রাষ্ট্রপতি যখন নাকি গোপন কথা ফাঁস করে দিছে। এখন রাষ্ট্রপতির এই বক্তব্য ফাঁস হওয়ার পর অনেকেই সোশ্যাল মিডিয়াতে, গণমাধ্যমে বলছে যে ডক্টর ইউনূসের বিচার হওয়া উচিত। কেন তিনি সংবিধান লঙ্ঘন করলেন? কেন রাষ্ট্রপতিকে অপসারণের ব্যাপারে যে নানা রকম চক্রান্ত চলছিল বা আয়োজন চলছিল, সেই আয়োজনে তিনি কেন মদত দিলেন? তিনি কেন সাংবিধানিক রীতিনীতি ভঙ্গ করে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতেন না? চুক্তির বিষয়ে, আমেরিকার সাথে যে চুক্তি হলো সেই চুক্তির বিষয়ে রাষ্ট্রপতিকে কিছুই জানানো হয়নি। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ ভঙ্গ করেছেন এবং এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার হওয়া উচিত। একজন আইনজীবী শেখ হাফিজুর রহমান কার্জন, শিক্ষক, আইনের শিক্ষক, তিনি বলেছেন 4টা অপরাধে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টাদের বিরুদ্ধে তিনি মামলা করবেন। মুসলিম লীগের সভাপতি একজন, তিনিও বলেছেন যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করা উচিত। দেখেন, যখন কি দাবিগুলি আসছে তখন তাড়াতাড়ি দেখলো যে ইউনূস তো বিপদে। সুতরাং এখন বন্দুকটা আস্তে করে জামাত এবং এনসিপি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের দিকে তাক করছে। তারা বলছে যে যেহেতু শপথ ভঙ্গ করছে, গোপন কথা ফাঁস করে দিছে, এখন শাহাবুদ্দিনের অভিশংসন করা উচিত এবং তাকে গ্রেপ্তার করা উচিত। খেলা জমে গেছে। বিএনপি এখন চুপ করে দর্শক সারিতে মুস্কি মুস্কি সম্ভবত হাসতেছে আর দেখতেছে খেলা কোথায় যে দাঁড়ায়। ইতিমধ্যে তথ্যমন্ত্রী বলছে যে এটা যার যার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করে, সুতরাং রাষ্ট্রপতি তার স্বাধীন মত প্রকাশ করতেই পারেন। এতে মানে বিএনপি এখন মানে কোনো অপরাধ দেখছে না, তবে তারা অবজার্ভ করতেছে যে পরিস্থিতি কোন দিকে গড়ায়। তো দেখেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কিন্তু একবারও জামাত এনসিপির নাম বলেনি, বরং নাহিদ ইসলামের ব্যাপারে বলছে যে নাহিদ ইসলাম ফোন করে তাকে বলছে যে যারা বঙ্গভবন ঘেরাও করছে তার অপসারণের দাবিতে, এরা তার লোক না। কিন্তু এখন কিন্তু দাবি জানাচ্ছে। কেন দাবি জানাচ্ছে? ওই যে রাষ্ট্রপতি বলছে যে অন্তত 3বার উদ্যোগ নেওয়া হয়েছে তাকে অপসারণের জন্য। সেক্ষেত্রে তাকে সাপোর্ট করছে বিএনপি শীর্ষ নেতৃত্ব, সশস্ত্র বাহিনীর 3 প্রধান এবং বিদেশি কূটনীতিকরা। বিদেশি কূটনীতিকদের মধ্যে কারা কারা সেটা তিনি প্রকাশ করেননি রাষ্ট্রপতি। বোঝা যাচ্ছে আমেরিকা বা ইউরোপ বা ভারত, চীন, এরা এই ধরনের সংকট এটা পছন্দ করেনি। এখন তার মানে হচ্ছে জামাত এবং এনসিপি এখন কিন্তু তারা পক্ষান্তরে বা পরোক্ষভাবে ভিলেন হয়ে যাচ্ছে, যে তার মানে রাষ্ট্রপতিকে অপসারণের ব্যাপারে এই এদের একটা যোগসূত্র ছিল এবং তাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ইউনূসের উপদেষ্টা পরিষদের কারোর একটা ইচ্ছা, অভিপ্রায় ছিল যে সুযোগ মতন রাষ্ট্রপতিকে ফেলে দিতে পারলে একটা সংকট হবে, তখন সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বময় ক্ষমতার অধিকারী হবে। এরকম একটা আয়োজন ছিল। কিন্তু বিদেশিদের চাপ, নানা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়া, সব মিলায় ডক্টর মোহাম্মদ ইউনূস দেখছে যে বিপদ, এটা নিয়ে আর খেলাধুলা করা যাবে না। একসময় তিনি যেমন রাজনৈতিক দল গঠন মানে উদ্যোগী হয়েও পরে সেটাকে বিলুপ্ত করে দিয়েছিলেন, ঠিক একইভাবে তিনি মানে হয়তো, আমি যেটা ধারণা করি যে হয়তো মনে করছিলেন, ওই যে তিনি বলছেন না যে অনেকে তাকে 5, 10, 50 বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে, তিনি হয়তো মনে মনে চিন্তা করছিলেন যে সবাইকে বোকা বানায় দিয়ে তিনি একটা লম্বা সময় ক্ষমতায় থাকবে এবং সাপোর্ট করবে তরুণরা। কিন্তু তরুণরা যে আস্তে আস্তে ধ্বংসস্তূপে পরিণত হবে এবং জামাতও যে বিএনপির সাথে কুলায় উঠতে পারবে না, সেটা তিনি বুঝতে পারেননি, ফলে সেটা ধূলিসাৎ হয়েছে। কিন্তু যেটা হয়েছে, রাষ্ট্রপতিকে কোণঠাসা করে রাখছে, রাষ্ট্রপতিকে এক ধরনের গৃহবন্দী করে রাখছে। শাহাবুদ্দিন বিদেশে যেতে পারেননি, এমনকি ঈদের জামাতেও পর্যন্ত অংশ নিতে পারেননি। তো এই কথাগুলি প্রকাশ করাতে বিএনপিরও তো রিয়াকশন হওয়ার কথা, কিন্তু বিএনপি কিন্তু রিয়াকশন হয়নি। তার মানে বিএনপি চেয়েছে যে রাষ্ট্রপতি থাকতে থাকতে একটা নির্বাচন হয়ে যাক, নির্বাচন হলে তারা নিশ্চিন্তে ক্ষমতায় আসতে পারবে এবং তারপর তারা তাদের মতন করে রাষ্ট্রপতি
দেবে। কিন্তু যখনই এই জামাত এবং এনসিপি প্রলম্বিত করছে, তখন তারা দেখছে যে না, এই রাষ্ট্রপতিকে যে কোনো ভাবে রক্ষা করে একটা নির্বাচন করা দরকার, তা নাহলে অন্য একটা পক্ষ এসে ক্ষমতায় থাকবে, নির্বাচনটা আর হবে না। সব মিলায় এমন একটা পরিস্থিতি হয়ে গেছে এখন, এক পক্ষ শাহাবুদ্দিনকে অপসারণ চায়, গ্রেপ্তার চায়, আবার আরেকটা পক্ষ সুশীল সমাজ বা কোনো কোনো ব্যক্তি যাদের পরিচিতি আছে, অনেকে, আমি দেখলাম যে আব্দুল তুষার, মাসুদ কামাল, তারপর শেখ হাফিজুর রহমান কার্জন, মুসলিম লীগ, তারা বলছে যে উল্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন আসামি করা দরকার এবং তার বিচার হওয়া উচিত। দর্শক, খেলা এই জন্য বলছি যে জমে উঠছে।